আমার নাম আকিব খান অনি, বরিশালের বাংলা বাজার থেকে লিখছি। 1997 সালের ঘটনা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। এক গ্রামে থাকতাম আমরা, আমি, আমার মা, দাদি আর এক ফুপু। বাবা থাকতেন বিদেশে। আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। সঙ্গত কারণেই নদীর নামটা উল্লেখ করছি না। আর আমাদের বাড়ির উঠোনেই এক কোণে ছিল একটা আম গাছ, তবে সেই গাছে ফলন হতো না। বোধহয় প্রতি বছর বন্যার ফলে নদীর পানি উপচে আমাদের বাড়ির উঠানে ভাসিয়ে নিত বলি। তবে আমার দাদির মত ছিল ভিন্ন। তিনি আমার দাদার বাবা অর্থাৎ তার শ্বশুরের মুখে শুনেছেন তার বাপ দাদারা নাকি জন্মের পর থেকেই গাছটাকে দেখে এসেছেন। তখন গাছটায় মোটামুটি প্রতি বছরই 2-4টা আম হতো। তবে কোনো এক রাতে এক মহিলা নাকি তার 3 বছরের বাচ্চা মেয়ে সহ ওই গাছের সাথে গলায় দড়ি দিয়েছিলেন। সেই সময় একটা কুকুর তাদের দেখে চিৎকার জুড়ে দেয়। কুকুরের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে মহিলাটাকে বাঁচিয়েছিলেন, কিন্তু মেয়েটাকে বাঁচানো যায়নি। বাচ্চার শোকে মহিলা সপ্তাহখানেক ওই গাছের তলায় গড়াগড়ি খেয়ে ওখানেই মারা যায়। ওই মহিলা যে কয়দিন গাছের তলায় গড়াগড়ি খেয়েছিল সেই কয়দিন কুকুরটাকেও দেখা গেছে আম গাছটাকে বৃত্তাকারে চক্কর দিতে। মহিলা যেদিন মারা গেল সেই থেকে নাকি আম গাছটায় আর কোনোদিন ফলন হয়নি। মহিলা মারা যাওয়ার পর কুকুরটাকেও আর দেখা যায়নি। একটা আম গাছ এত বছর ধরে কিভাবে বেঁচে আছে সেটা আমার কাছে একটা রহস্য। তবে গ্রামের মানুষ এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কারণ তাদের মাথা ঘামাবার জিনিসের অভাব নেই। এবার আমার সাথে ঘটে যাওয়া ঘটনায় আসি। তখন শীতকাল। এক রাত্রে খেয়ে দিয়ে সবাই বিছানায় পিঠ ঠেকিয়েছি। বাইরে শুনি কুকুরের ঘেউ ঘেউ। প্রথমে খুব একটা খেয়াল করিনি, ভেবেছি ডাকছে, ডাকুক, কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু না, কুকুরটা গেলই না। আমার দাদি পাশের ঘর থেকে বিরক্ত হয়ে বললেন, ইস রে, রাত্রিবেলা একটু ঘুমানোরও জোর নেই। ওই মনির, যে কুকুরটারে খেদায় দিয়ে আয় তো। আমিও ততক্ষণে বিরক্ত হয়ে গেছি। লেপের তল থেকে অনেক কষ্টে বেরোলাম। আকাশে চাঁদ আছে, তবে তার আলো খুব একটা উজ্জ্বল নয়। আবছা আলোয় একটা কুকুর দেখলাম বটে, তবে সেটাকে আমার গ্রামে আগে কোনোদিন দেখিনি। 2-1বার হেই হেই করলাম, কাজ হলো না। তারপর একটা ঢিল হাতে নিয়ে কুকুরটার গায়ে মারলাম। কুকুরটার গায়ে ঢিলটা লাগতেই কোথা থেকে যেন একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো। ভয়ই পেয়ে যেতাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মা এসে বললেন, কি এখনো যায় নাই? আমি মার কথার উত্তর না দিয়ে বললাম, কোনো বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছো? মা অবাক হয়ে বলল, বাচ্চার কান্নার আওয়াজ পাবো কেন? আমাদের বাড়িতে কি কোনো বাচ্চা আছে নাকি? আমি আর কোনো উত্তর দিলাম না। ভাবলাম হয়তো ভুল শুনেছি। তারপর পাশে তাকিয়ে দেখি কুকুরটা এখনও দাঁড়িয়ে আছে। দাবড়িয়ে ওটাকে বাড়ির সীমানা ছাড়া করে এলাম। এরপর মাসখানিক কেটে গেছে। আমার স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে এখন রেজাল্টের অপেক্ষা। গ্রামের স্কুল তো, তাই রেজাল্টের নির্দিষ্ট কোনো ডেট নেই। স্কুল থেকে বলেছে রোজ স্কুলে গিয়ে খোঁজ নিতে, যে কোনো দিন রেজাল্ট দিবে। গত 2 সপ্তাহ ধরে নিয়মিত স্কুলে গিয়ে খবর নিচ্ছি, তবে রেজাল্ট আর দেয় না। অঙ্ক পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, দুশ্চিন্তায় ছিলাম ফেলই করে বসে কিনা। সেদিন রাত্রেও পাশ ফেলের এই শঙ্কা নিয়ে মনে মনে বারবার আটকে উঠছিলাম। ঘুম আসছিল না। সম্ভবত রাত 12টার দিকে শুরু হলো কুকুরের ডাক। আমি অবশ্য বিছানার লেপের তল ছেড়ে নামলাম না। প্রায় আধ ঘন্টা কি 1.25 ঘন্টা এক নাগারে কুকুরটা ডেকেই চলছে। শেষে আর না পেরে আমি বেরিয়ে এলাম কুকুরটাকে তাড়াতে। বাইরে বেরিয়েই একটা বাচ্চার কান্নার আওয়াজের মতো পেলাম, তবে সেদিকে খুব একটা মনোযোগ না দিয়ে কুকুরটার গায়ে ঢিল মারতে লাগলাম। কিন্তু আজ ওতে কোনো কাজই হলো না। কুকুরটা আমার কাছে এসে আমার লুঙ্গি কামড়ে ধরে টেনে আমাকে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। আমি বললাম, ছাড়, তবে কুকুর তো আমার ভাষা তো আর বোঝে না। জোর করে আমাকে সে টেনে নিয়ে এলো আম গাছের সামনে। সেখানে এসে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার হাত পা জমে কাঠ হয়ে গেল। দেখলাম এক মহিলা তার বাচ্চা মেয়ে সহ আম গাছের ডালের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমি খুব একটা ভীতু নই,
তবে এই দৃশ্য সহ্য করবার মতো না, আর এই দৃশ্য সহ্য করার মতো মনের জোরও আমার ছিল না। আমি আরও ভয়ে শেষ হয়ে গেলাম যখন দেখলাম সাথে সাথে মহিলাটা তার চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম এবং মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর 1 মাসের কোনো ঘটনা আমার স্মৃতিতে নেই। পরে শুনেছি মাঝরাতে নাকি ঘুমের ঘরে আম গাছের কাছে চলে গিয়েছিলাম আমি, আর সেখানেই নাকি আমাকে পড়ে থাকতে দেখা যায়। তারপর ঘরে নিয়ে আসার পর থেকেই প্রচণ্ড জ্বর। এই জ্বরের ফলে টানা 1 মাস অসুস্থ ছিলাম আমি। মাঝে মধ্যে জ্ঞান ফিরত, কিন্তু তখন শুধুই ভুলভাল বকতাম। বারবার নাকি সবাই আমার কাছ থেকে একটা কুকুর, এক মহিলা আর একটা বাচ্চার কথা বলতে শুনেছে। এই 1 মাসে অনেক ডাক্তার, কবিরাজ দেখানো হয়েছে আমাকে। এক হুজুর এসে নাকি বলেছে এই বাড়িতে খারাপ হাওয়া আছে, খুব সম্ভবত আম গাছটায় খারাপ কিছু আছে। তাই হুজুর ওই গাছের একটা ডালে একটা তাবিজ ঝুলিয়ে দেন আর বলেন 3 মাস পর তাবিজটা খুলে রেখে গাছটা যেন কেটে ফেলা হয়, আর তারপর মাটিতে তাবিজটা পুঁতে ফেলা হয়। হুজুরের কথা মতোই সবই করা হয়। আমি অবশ্য সুস্থ হওয়ার পরেই কাউকে বলিনি কি দেখে বা কিভাবে এরকম বড় অসুখ বাঁধিয়েছি। অনেকেই আমাকে জোর করেছে, তবে আমি জানাইনি। তবে এটুকু জেনেছি যে আমাকে অজ্ঞান অবস্থায় সেদিন পাওয়ার পর ওই কুকুরটাকে আর দেখা যায়নি। আমি মাহফুজ, ইতালির নেপোলি থেকে বলছি। আমি আজকে আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার সাথে শেয়ার করব। ঘটনাটার সাল আমার ঠিক মনে নাই, সম্ভবত 1976 বা এর কাছাকাছি সময়ের হবে। আমার নানার বাসা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে। আমার নানুর বাসা রাস্তা থেকে একটু ভেতরে। নানু বাসার পাশ দিয়ে বয়ে গেছে একটা খাল। তো যেদিন থেকে ঘটনার শুরু সেদিন রাতে আমার নানা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। তখনকার সময় বিদ্যুৎ ব্যবস্থা এখনকার মতো এত উন্নত ছিল না, আর আমার নানা খুব সাহসীও ছিলেন। উনি অন্ধকারের মধ্যেই বের হন। নানুদের বাসায় খালের পাশে একটা বিশাল বড় হিজল গাছ ছিল। নানা ওই গাছের নিচেই তার কাজ করছিলেন। হঠাৎ তার চোখ যায় ওই গাছের ডালে। তিনি দেখতে পান একটা মানুষের মতো কেউ একজন গাছের ডালে বসে আছে। নানা তখন প্রচুর পরিমাণে ভয় পেতে থাকেন। তখন ওই লোকটা নানাকে বলে, তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, কিন্তু একটা শর্তে, তুই যে আমাকে দেখেছিস কাউকে বলতে পারবি না। নানা ওই লোকের কথা মেনে কাউকে কিছু বলেনি। তো তখন দিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন নানা দোকানে বসে চা খাচ্ছিলেন। একটা পাগল নানার সামনে এসে কথা বলছিল। তো নানা কথায় কথায় নানার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওই পাগলকে বলেন। নানা ওই দিনের মতো বাসায় ফিরে আসেন। ওই দিন রাতে নানার বাইরে যাওয়ার প্রয়োজন হয়। তিনি বাইরে যান। তখনই তিনি আবার ওই লোকটিকে গাছের ডালে দেখতে পান। লোকটি নানার দিকে খুব রাগের দৃষ্টিতে তাকিয়েছিল। নানা তখন প্রচুর ভয় পান। সাথে সাথে লোকটা নানার দিকে তাকিয়ে প্রচন্ড ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তোকে বলতে না করেছিলাম। তখন ওই লোকটা গাছ থেকে এক লাফ দিয়ে নিচে নেমে নানার গলায় চেপে ধরেন। নানা চিৎকার করার অনেক চেষ্টা করেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। নানা ওই লোকটার থেকে ছুটে যাওয়ার জন্য অনেক চেষ্টা করার পরও পারছিলেন না। হঠাৎ ওই মুহূর্তে ওই লোকটা নানাকে নিয়ে খালের মধ্যে লাফিয়ে পড়ে। তো তখন আমার নানু ঘুম থেকে উঠে দেখে নানা পাশে নেই, আর বাইরে কেউ পানিতে পড়ে গেলে যেমন শব্দ হয় সেরকম সাউন্ড আসছিল। নানু বাইরে গিয়ে দেখেন নানা পানিতে ডুবে যাচ্ছে। তখন তিনি আমার চাচাতো নানা আর আশেপাশের মানুষদের ডাকতেন। সবাইকে নিয়ে আসার পর দেখা গেল আমার নানার শরীরের অর্ধেকের বেশি শরীর মাটির মধ্যে। সবাই মিলে যখন নানাকে ওপরে তুলে নিয়ে আসে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। পরের দিন সকালে নানার দাফন করার জন্য যখন গোসল করানো হয় তখন নানার গলায় 10টি হাতের ছাপ দেখা যায়। তারপর নানাকে দাফন করা হয়। দাফন সম্পন্ন হবার পর ওই গাছটাকে কেটে পুরো বাড়ি দোয়া পড়ে বন্ধ করে দেওয়া হয়। আর হ্যাঁ, আরও
একটি কথা বলে রাখি যে একটু আগে যেই ঘটনাগুলো আমরা জানলাম, এই ঘটনা কিন্তু গ্রামে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটেছে, এবং আপনারও হয়তো বা এরকমটা শুনেছেন যে বিভিন্ন সময় ভুল রাস্তা প্রদর্শন করে, বা এটা বলা হয় যে বিভিন্ন ধরনের বিড়াল বা কালো বিড়াল এরকমটা নির্দেশনা দেয়। অনেক সময় আমরা কিন্তু বিশেষ করে যে সকল গ্রামে আপনারা থেকেছেন, যে সকল শ্রোতা বন্ধুরা গ্রামে থাকার অভিজ্ঞতা আছে, সেই সকল বন্ধুরা জানেন যদি বাড়ি থেকে বাজারটা একটু দূরে হয় তখন কিন্তু অনেক সময় ভৌতিক অনেক ঘটনার সম্মুখীন হতে হয়। গভীর রাতে যদি বাজার থেকে বা কোনো কাঙ্ক্ষিত স্থান থেকে বা দূর থেকে যদি বাড়িতে ফিরতে হয়, সেই বাড়িতে ফেরার পথে অনেকের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে। অনেক সময় সামনে আচমকা কালো বিড়াল বা সাদা বিড়াল বা অনেক সময় কালো কুকুর বা একটা এমন ধরনের প্রাণী আপনার সামনে আসে, সেই প্রাণীকে আপনি কখনো এর আগে দেখেননি। সেটা না কুকুরের মতো, না বিড়ালের মতো, না আপনার পরিচিত কোনো প্রাণীর মতো। এমনও হয় যে অনেক সময় আপনি ঝাপসা কোনো ছায়া দেখতে পাচ্ছেন, কিন্তু সেখানে আশেপাশে কোনো গাছ নেই বা এমন কিছু নেই যে তার ছায়া সেখানে পড়বে। অনেক সময় হঠাৎ করে আপনার রাস্তার সামনে বাঁশ যদি পড়ে যায় বা বাঁশ ঝাড় থেকে বাঁশটা যদি হেলে মাটিতে নেমে যায়, বা তখন কিন্তু সেই বাঁশের উপর দিয়ে আপনি কখনোই যাবেন না, কারণ এর আগেও অনেক ধরনের ঘটনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে শুনেছি। এবং রাতের বেলায় বিভিন্ন সময় আমরা ভুল পথে চলে যাই, তখন আপনি খেয়াল করবেন। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার পিছন থেকে যদি কেউ একজন আপনার পরিচিত বা আপনার আপন মানুষ যদি আপনাকে নাম ধরে ডাকে বা আপনাকে ইশারা করে, তাহলে আপনি কিন্তু সেই পরিচিত মানুষগুলোকে দেখেই তার দিকে চলে যাবেন না। অবশ্যই আরো একটি কথা মনে রাখবেন, আপনার পিছন থেকে যদি কেউ আপনাকে ডাকে তাহলে আপনি হুট করেই সামনের দিকে বডি রেখে হুট করে পিছনের দিকে তাকাবেন না, তাহলে আপনার ঘাড়ে হয়তোবা সমস্যা হলেও হতে পারে। এবং আরো একটি কথা বলছি, যদি আপনাকে পিছনে তাকাতেই হয় তাহলে আপনি সম্পূর্ণ শরীর সহ পিছনে ঘুরে দাঁড়াবেন। আর যদি সেরকম সন্দেহ হয়, আপনার মনে যদি খটকা জাগে যে আমার প্রিয় মানুষ বা আমার পরিবারের এই সদস্য বা আমার কাছের বন্ধুটির ঠিক এই জায়গায় থাকার কথা না, তাহলে এখানে আসলো কি করে, বা এইখানে এসে আমাকে ডাকছেই বা কেন, অবশ্যই আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন।